আসসালামু আলাইকুম সবাইকে। আমরা গতদিন হিট অফ রিঅ্যাকশন এর গত পর্বে আমরা দেখেছিলাম যে, যেকোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন যদি পুরোপুরি কমপ্লিট না হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে তার হিট অফ রিঅ্যাকশন গণনা করব। তো আজকে আমরা আরেকটু আ ডিপ নলেজ বা আরেকটু হচ্ছে কমপ্লেক্স একটা সিনারিও কল্পনা করব যে, একটা কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে পুরোপুরি কমপ্লিশন না হওয়া ছাড়াও তাপমাত্রার আরো কিছু এখানে জটিলতা আনার চেষ্টা করব এবং এরকম একটা সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব আজকে। তো আশা করি এই সমস্যাটার মাধ্যমে আমাদের হিট অফ রিঅ্যাকশন সংক্রান্ত যত ধরনের থিওরি হতে পারে বা হচ্ছে আমাদের মূল ফান্ডামেন্টাল থিওরিটার উপরে যত ধরনের সংযোজন আসতে পারে সেগুলো আজকের মধ্যে মোটামুটি শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা হচ্ছে গতদিন আমরা এই অঙ্কটা করেছিলাম যে আমাদের স্মিথের বইয়ের হচ্ছে 4.45 নাম্বার অঙ্কটা আমরা আজকে করব হচ্ছে সেনজেলের বই আরেকটা ইঞ্জিনিয়ারিং থার্মোডায়নামিক্স যে বইটা আছে ইউনুস সেনজেল এটার লেখক উনার বইয়ের হচ্ছে চ্যাপ্টার 15 6 নাম্বার এক্সাম্পলটা। ঠিক আছে? এখানে হচ্ছে আমরা এখানে একটা কম্বাসশন রিঅ্যাকশন দেওয়া আছে এবং কম্বাসশন রিঅ্যাকশনগুলো কিন্তু খুবই মানে যেকোনো রিঅ্যাকটিভ সিস্টেমের ক্ষেত্রে আমাদের কম্বাসশন রিঅ্যাকশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সিনারিও এবং কম্বাসশন রিঅ্যাকশন দিয়ে অনেক জটিল কিছু সিনারিও তৈরি করা যায়। তো আমরা হচ্ছে এখানে একটা কম্বাসশন রিঅ্যাকশন আছে। চলো আমরা দেখা যাক এখানে কি চলছে। বলা হয়েছে যে লিকুইড প্রোপেন এন্টার্স এ কম্বাসশন চেম্বার at 25 ডিগ্রি সেলসিয়াস। আমরা বলেছি যে এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে আমাদের প্রথমে একটা ব্লক ডায়াগ্রাম তৈরি করে রাখতে হবে, তাই না? তো আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের কম্বাসশন চেম্বারটা। এটা হচ্ছে আমাদের চেম্বার। এই চেম্বারের মধ্যে সে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসে ঢোকে লিকুইড প্রোপেন। তাহলে C3H8 সে লিকুইড এবং সে ঢুকছে 25 ডিগ্রি সেলসিয়াসে। একটা রেট অফ 0.05 কেজি পার মিনিট আছে। তাহলে তার রেট হচ্ছে 0.05 কেজি পার মিনিট। এটা হচ্ছে তার মাস ফ্লো রেট। ঠিক আছে? এটাকে আমরা বলে নিলাম হচ্ছে M1। আচ্ছা, এবং এখানে মিক্সড অ্যান্ড বার্নড উইথ 50% এক্সেস এয়ার। আচ্ছা, এই কথাটা একটি গুরুত্বপূর্ণ যে 50% এক্সেস এয়ার। হ্যাঁ? তার মানে এখানে এয়ারও ঢুকছে। মানে এখানে বাতাস ঢুকছে। ঠিক আছে? এয়ার। এবং আমরা জানি কি বাতাসের মধ্যে আমরা তো আসলে সরাসরি বাতাস নিয়ে হিসাব করতে পারি না। বাতাসের মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো হিসাব করতে হবে। তো বাতাসের মধ্যে কি উপাদান আছে? বাতাসের মধ্যে আছে 0.21 মোল অক্সিজেন পার মোল এয়ার এবং আছে 0.79 মোল নাইট্রোজেন পার মোল এয়ার। অঙ্কটা একটু ভয়াবহ হবে। সবাই হচ্ছে এবং এই ভিডিওটা একটু আশা করি একটু বড় হবে। তবে আমরা চেষ্টা করব যথাসম্ভব সহজ করে বোঝানোর জন্য। আচ্ছা, তাহলে এখানে বাতাস ঢুকছে এবং বলা হয়েছে 50% এক্সেস এয়ার। তো এই জিনিসটা আমরা একটু এখানে নোট ডাউন করে রাখি যে 50% এক্সেস এয়ার। এই ধরনের ইনফরমেশনগুলোকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। এখানে আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আছে। আমরা সামনে যেতে এবং ইট এন্টার্স দ্য কম্বাসশন চেম্বার এট 7 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বাতাস আবার ঢুকছে কম্বাসশন চেম্বারে 7 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে দেখো তোমার হচ্ছে এখানে দুইটা আলাদা টেম্পারেচার দেওয়া হচ্ছে। অ্যান অ্যানালাইসিস অফ দ্য কম্বাসশন গ্যাসেস মানে হচ্ছে এই রিঅ্যাকশন হবার পর যে গ্যাসগুলো বের হচ্ছে সেগুলোর একটা অ্যানালাইসিস করা হয়েছে এবং বলা হয়েছে যে রিভিল দ্যাট অল দ্য হাইড্রোজেন ইন দ্য ফুয়েল মানে ফুয়েলের মধ্যে যত হাইড্রোজেন আছে বার্নস টু H2O। তাহলে আমার অবশ্যই যেকোনো একটা কম্বাসশন রিঅ্যাকশনের মধ্যে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড এবং পানি হবে, তাই না? কার্বন ডাইঅক্সাইড এবং পানি হবে। তো পানির কথাটা এখানে বলা হয়েছে যে অল দ্য হাইড্রোজেন ইন দ্য ফুয়েল বার্নস টু H2O। তাহলে আমি এখানে বুঝলাম যে এখানে পানি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসটা একটু লিখে রাখি। অল হাইড্রোজেন ইন ফুয়েল H2O তে কনভার্ট হয়ে যায়। বাট অনলি 90% অফ দ্য কার্বন 90% অফ দ্য কার্বন বার্নস টু কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে? তাহলে এটা এখানেও কিন্তু তোমার এখানে একটা আ 90% মানে পার্সেন্ট কনভার্সন এর একটা বিষয় কিন্তু চলে আসছে আমাদের গত রিঅ্যাকশনের মতো। তাহলে এখানে আমাদের একটা কার্বন ডাইঅক্সাইডের বিষয় থাকবে। তাহলে এটাও আমাদের একটা অ্যাডিশনাল রিঅ্যাকশন। মানে এখানে এই ইনফরমেশনটা আমরা একটু লিখে রাখি যে 90% কার্বন কার্বন ডাইঅক্সাইডে বার্ন হয়। তাহলে বোঝাই যাচ্ছে যে বাকি যে 10% কার্বন থাকবে সেটা বলছে যে উইথ দ্য রিমেইনিং 10% ফর্মিং কার্বন মনোঅক্সাইড। ঠিক আছে? তার মানে এখানে কিন্তু আমরা জানি যে একটা দহন বিক্রিয়ার কোন ক্ষেত্রে কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হয়। আমরা কিন্তু এটা সবাই জানি যে অসম্পূর্ণ দহন বিক্রিয়া যখন হয় তখন কিন্তু আমাদের কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হয়, তাই না? তাহলে এখানে কিন্তু আমাদের আসলে ২ টা বিক্রিয়া হচ্ছে।
একটা সম্পূর্ণ দহনের বিক্রিয়া আর একটা অসম্পূর্ণ দহনের বিক্রিয়া। তো আমাদের ২ টা বিক্রিয়াকে এখন এখানে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে? তাইলে বলছিলাম এই প্রবলেমটা একটু অসাধারণ। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে if the exit temperature of the combustion gases is at 1500 কেলভিন, তাহলে তাদের এক্সিট টেম্পারেচার আবার আরেকটা। তাহলে টোটাল এখানে আমরা ৩ টা টেম্পারেচার পাইছি। ২৫ ডিগ্রি, ৭ ডিগ্রি এবং ১৫০০ ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমরা এখানে টোটাল ৩ টা টেম্পারেচার পাইছি। আচ্ছা, determine the mass flow rate of air and the rate of heat transfer from the combustion chamber. আচ্ছা, তাহলে প্রথমে বের করতে বলেছে mass flow rate of air, মানে আমার এখানে এয়ার এর পরিমাণ। আচ্ছা, আমরা এখানে সবগুলোর মোল ধরে নেই প্রথমে। এখানে হচ্ছে NC3H8 N এয়ার। মোল কেন ধরে নিচ্ছি? কারণ আমার যেকোনো রিঅ্যাক্টিভ সিস্টেমে আমরা যখন বের করব, মানে যেকোনো রিঅ্যাক্টিভ সিস্টেম আমরা যখন ব্যালেন্স-ট্যালেন্স করব এবং বা যখন আমরা হিট অফ রিঅ্যাকশন সংক্রান্ত হিসাব করব, আমাদের কিন্তু মোল ব্যালেন্সটা বা মোল নাম্বারগুলো কিন্তু সবসময় দরকার হয়। এজন্য আমরা প্রথমে মোলে ধরে নিচ্ছি, পরে দরকার লাগলে ম্যাসে কনভার্ট করে ফেলতে পারবো। এটা কোনো আমাদের বিষয় না। আচ্ছা, এখানে হচ্ছে দেখো কার্বন মনোক্সাইড এবং পানি আছে। সরি, কার্বন মনোক্সাইড হবে এখানে। এখানে হচ্ছে আমরা যদি এইটাকে আরেকটু জুম আউট করি, এখানে কার্বন মনোক্সাইড আসবে এবং তোমার আর কিছু কি বাদ পড়েছে? দেখো C3H8 এর সঙ্গে তোমার বিক্রিয়া ঘটবে। ও আচ্ছা, দেখো এয়ার কিন্তু আমরা এক্সেস দিয়েছিলাম, তাই না? তো এয়ার যদি এক্সেস দিয়ে থাকি তাহলে এয়ারের যে উপাদানগুলা সেগুলোও কিন্তু এখানে থাকবে, রাইট? এয়ারের উপাদানগুলো কিন্তু এখানে থাকছে। আচ্ছা, তাহলে এখন দেখো তাহলে আমাদের কিন্তু উৎপাদে বেশ কয়েকটা মোল সংখ্যা আছে এবং বিক্রিয়কে বেশ কয়েকটা মোল সংখ্যা আছে। আচ্ছা, তো এই যে আমরা এখানে এই যে ইয়াগুলা বের করলাম, এই যে ইনফরমেশন গুলো আলাদা করে রেখে রাখলাম, এগুলোকে বলা হয় অ্যাডিশনাল ইনফরমেশন। এবং এই অ্যাডিশনাল ইনফরমেশন গুলা যেকোনো রিঅ্যাক্টিভ সিস্টেমে বা যেকোনো ধরনের আমাদের ম্যাটেরিয়াল ব্যালেন্সের ক্ষেত্রে খুবই কাজে দেয় এবং সবসময় আমাদের উচিত যেকোনো ম্যাটেরিয়াল ব্যালেন্স শুরু করার আগে অ্যাডিশনাল ইনফরমেশন গুলো ব্যবহার করে ফেলা। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তোমার এখানে আমার প্রথম কথা, আমাদের এখানে এই M1 যেটা আছে, এই ম্যাস মানে ফ্লো রেট যেটা, সেই ম্যাস ফ্লো রেটকে আমরা মোল ফ্লো রেটে ভাগ মানে মলিকুলার মানে মোল রেটে আমরা হচ্ছে কনভার্ট করে নিব। তাহলে এখানে দেখো 0.05 কেজি C3H8 পার মিনিট এখানে ফ্লো ইনলেটে ঢুকছে এবং আমরা জানি যে C3H8 এর মলিকুলার ওয়েট কত? 44। তাহলে আমরা জানি 44 আম কেজি C3H8 মানে হচ্ছে ১ কিলোমোল C3H8। আমরা তো আসলে কিলোমোলে চাই না, আমরা আসলে মোলে চাই। তাহলে আমরা বলতে পারি যে ১ কিলোমোল মানে হচ্ছে ১০০০। ঠিক আছে? তাহলে এখান থেকে আমার মোল পার মিনিটে চলে আসবে বিষয়টা। দেখো তোমার কিভাবে চলে আসছে। এখানে দেখো তোমার হচ্ছে কেজি এবং কেজি কেটে যাচ্ছে। কিলোমোল, কিলোমোল কাটা যাচ্ছে। আল্টিমেটলি থাকছে এখানে মোল, এখানে হচ্ছে মিনিট। আমরা যদি সবকিছু গুণ করে দিই 0.05 ইনটু ১০০০ ভাগ 44 আসছে 1.136 1.136 তো মোলস পার মিনিট। তাহলে এটার n এর পরিমাণ আসছে 1.136। আচ্ছা, এখন আমাদের n অফ এয়ার বের করতে হবে। হ্যাঁ? n অফ এয়ার আমরা কিভাবে বের করব খেয়াল করো। আমাদের এর জন্য প্রথমে বিক্রিয়া যেটা আছে সেই বিক্রিয়াটা লিখতে হবে। আচ্ছা, আমরা n এয়ার বের করতে চাই, তাহলে আমাদের প্রথমে বিক্রিয়াটা লিখতে হবে। আচ্ছা, এখন আমরা এখানে একটা টার্ম ইউজ করব যেটা কম্বাশন রিঅ্যাকশনের ক্ষেত্রে খুবই বেশি পরিমাণে ব্যবহৃত হয়, যেটার নাম হচ্ছে থিওরিটিক্যাল এয়ার। বেসিক্যালি আমরা থিওরিটিক্যাল অক্সিজেন বের করি প্রথমে, তারপর সেখান থেকে থিওরিটিক্যাল এয়ার বের করি। বাট ২ টা একই কথা বেসিক্যালি। আমরা থিওরিটিক্যাল অক্সিজেনই বলি প্রথমে। থিওরিটিক্যাল অক্সিজেন। আচ্ছা, থিওরিটিক্যাল অক্সিজেনের জন্য আমাদের কিছু আম অ্যাসাম্পশন ধরে নিতে হয়। অ্যাসাম্পশন কি, কি? অ্যাসাম্পশন হচ্ছে, আচ্ছা তাহলে আমরা এখানে কোন সাইড রিঅ্যাকশন গুলোকে এখানে গণায় ধরতেছি। ঠিক আছে? আচ্ছা। তাহলে এখানে আমরা যদি 100% কনভার্সন ধরেই নেই, তাহলে এখানে দেখো আমার 5 মোল অক্সিজেন লাগে ১ মোল C3H8 কে বার্ন করতে। আচ্ছা, এখানে 1 মোল C3H8 কে বার্ন করতে এবং আমার এখানে C3H8 আছে হচ্ছে 1.136 মোল। তাহলে C3H8 আছে। তাহলে আমার অক্সিজেন আসলে কত লাগছে? 5.68681 এত মোল অক্সিজেন পার মিনিট এটা লাগছে।
ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের একটা কথা সেটা হচ্ছে যে এত মোল অক্সিজেন যদি লাগে তাহলে আমরা এখানে জানি যে ১ মোল এয়ারে তোমার থাকে 0.21 মোল অক্সিজেন, তাই না? আমরা একটু আগে এটা লিখেছি ব্লক ডায়াগ্রামে। তাহলে আমরা বলতে পারি যে এখানে আমাদের লাগছে হচ্ছে 5.681 মোল অক্সিজেন। এখানে আমাদের আসছে কত? এটাকে ভাগ করতে হবে 0.21 দিয়ে। তাহলে 27.056 এত মোল এয়ার পার মিনিট। এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল এয়ার। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের হচ্ছে থিওরিটিক্যাল। এখন কথা হচ্ছে থিওরিটিক্যাল এয়ারটা বাই করে আমার লাভ হইল কি? লাভ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে 50% এক্সেস যেটা ছিল, এই 50% এক্সেস, এই পার্সেন্ট এক্সেস এর সঙ্গে এই থিওরিটিক্যাল এর একটা সম্পর্ক আছে। এটা হচ্ছে এরকম যে n ইনপুট আমি যতটুকু দিয়েছি কিন্তু স্টয়কিওমেট্রিক অনুসারে আমার যতটুকু লাগতো মানে কত পরিমাণ বেশি দিয়েছি n স্টয়কিওমেট্রিক এর অনুসারে। এটা হচ্ছে আমার পার্সেন্ট এক্সেস এর সম্পর্ক। তাহলে আমার n অফ এয়ার যেটা অ্যাকচুয়ালি ইনলেটে ঢুকতেছে মাইনাস হচ্ছে তোমার এই যে 27.056 ডিভাইডেড বাই 27.056, কারণ থিওরিটিক্যাল এয়ারটাই তো আসলে আমার স্টয়কিওমেট্রিক এয়ার, সমান সমান হচ্ছে পার্সেন্ট এক্সেস যেটা হচ্ছে 50% যেটা হচ্ছে 0.5। ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকে n অফ এয়ার যেটা সাপ্লাইড হচ্ছে সেটার মান কত আসবে? আসছে হচ্ছে 40.58 এত মোল পার মিনিট। এখন আমাকে বলছে মাস ফ্লো রেট বাইর করতে, তাই না? তাহলে মোল থেকে আমরা মাস ফ্লো রেট কেমনে বাইর করব? মোল থেকে আমরা মাস ফ্লো রেট বের করব এয়ার এর মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করে, তাই না? আমরা জানি যে n সমান সমান W/m, তাই না? আমার এখানে n জানা আছে, m জানা আছে, W বাইর করতে হবে। তাহলে আমার জাস্ট মলিকুলার ওয়েট দিয়ে গুণ করে দিতে হবে। তো মোল এয়ার, তাহলে 28.84 গ্রাম এয়ার থাকে পার মোলের মধ্যে। ঠিক আছে? এবং এটাকে আমরা ইজিলি বোঝা যাচ্ছে যে মানটা অনেক বড় আসবে। যেন আমরা এটাকে কেজিতে নিয়ে যাচ্ছি। ১০০০ গ্রামে এক কেজি আসতেছে এত কিলোগ্রাম আর এই হচ্ছে আমার উত্তরের প্রথম অংশ। হ্যাঁ? প্রথম অংশটা কি যে এয়ার এর মাস ফ্লো রেট কত ছিল সেটা বের করা। ঠিক আছে? এই উত্তরের প্রথম অংশ আমাদের হয়ে গেল। এখন আমরা বের করব হচ্ছে উত্তরের দ্বিতীয় অংশ। তাহলে দ্বিতীয় অংশটা কি ছিল? দ্বিতীয় অংশটায় দেখো আমাদের প্রথম অংশটা বের করতে একটু জান বের হয়ে গেছে। দ্বিতীয় অংশটা বের করতে আরেকটু জান বের হবে। বলছে দ্য রেট অফ হিট ট্রান্সফার ফ্রম দ্য কম্বাশন চেম্বার, এটা হচ্ছে বের করতে বলেছে। হ্যাঁ? তাহলে আমার এন অফ এয়ার এটার মান আমরা বের করছি। এটার মান হচ্ছে তোমার 40 পয়েন্ট কত আসছিল? 40.58 এত মোল। ঠিক আছে? এগুলো সব কিন্তু মোল পার মিনিটে। আচ্ছা। এখন বলছে যে দ্য রেট অফ হিট ট্রান্সফার ফ্রম দ্য কম্বাশন চেম্বার। সিমিলারলি এখানে কিউ এর পরিমাণটা বের করতে বলছে। ওকে? এখন রেট অফ হিট ট্রান্সফার বের করার জন্য আমাদের কি করতে হবে? আমরা বলেছি যে আমাদের এখানে যে উৎপাদে যতগুলা মোল আছে সে সবগুলা মোল বের করতে হবে। রাইট? তো এখন এই সবগুলা মোল বের করার জন্য আমরা এখানে আমাদের বলছিলাম যে ম্যাটেরিয়াল ব্যালেন্স অন রিঅ্যাক্টিভ সিস্টেম করতে হবে। কিন্তু এখানে কিন্তু যেহেতু একাধিক রিঅ্যাকশন আছে, মলিকুলার স্পিসিস ব্যালেন্স করে আমাদের খুব জটিলতা হয়ে যাবে। এজন্য আমরা কি করব এখানে? অ্যাটমিক ব্যালেন্স করব। হ্যাঁ? অ্যাটমিক ব্যালেন্সটা আরেকটু সহজ একটা প্রসেস। এই প্রসেসটা আমরা যদি একটু ম্যাটেরিয়াল ব্যালেন্সটা করি। আচ্ছা, তো এই ২ টা হচ্ছে আমাদের এখানে বিক্রিয়া। তো এখন আমরা অ্যাটমিক ব্যালেন্স করব। ঠিক আছে? অ্যাটমিক ব্যালেন্সের মধ্যে দেখো আমাদের এই অংশটা জাস্ট খেয়াল রাখো। আমরা হচ্ছে ১ম এ অ্যাটমিক নাইট্রোজেন ব্যালেন্স করব। অ্যাটমিক নাইট্রোজেন ব্যালেন্স করব। আমরা ইনপুটে দেখব অ্যাটমিক নাইট্রোজেন কার কাছে ছিল, আউটপুটে দেখব অ্যাটমিক নাইট্রোজেন কার কাছে ছিল। দেখো ইনপুটে অ্যাটমিক নাইট্রোজেন ছিল শুধুমাত্র এয়ারের কাছে। এয়ার ছাড়া আর কারো কাছে অ্যাটমিক নাইট্রোজেন ছিল না। তাহলে আমরা যদি এখানে করি যে অ্যাটমিক নাইট্রোজেন তাহলে এয়ারের মধ্যে কতটুকু ছিল? যে 40.58 মোল এয়ার ছিল এবং প্রতি মোল এয়ারে 0.79 মোল নাইট্রোজেন থাকে এবং যেহেতু আমরা অ্যাটমিক নাইট্রোজেন হিসাব করতেছি প্রতি অণু নাইট্রোজেনের ২ টা অ্যাটম থাকে নাইট্রোজেনের। আচ্ছা, এটা হচ্ছে ইনলেটে নাইট্রোজেনের অ্যাটমিক নাইট্রোজেনের অবস্থা। আউটলেটে অ্যাটমিক নাইট্রোজেনের অবস্থা কি? 2 ইনটু এই যে এখানে এইটা ছাড়া এই n ছাড়া আর কেউ নাই আউটলেটে। তাহলে 2 ইনটু n অফ n। ঠিক আছে? তাহলে আমরা এখানে ইজিলি n অফ n2 এর মান বের করে ফেলতে পারবো। এটার মানটা কত আসতেছে? 058 এত মোল পার মিনিট। আমরা এরপরে থেকে এককগুলো আর লিখব না। তোমরা এককগুলো আশা করি বুঝে নিবা। 058। আচ্ছা। তারপরে আমরা অ্যাটমিক নাইট্রোজেনের পর আমরা হচ্ছে অ্যাটমিক সব হাইড্রোজেন গুলা মিলে যদি পানি হয়ে যায় তাহলে এখানে কত মোল পানি থাকবে দেখো। এখানে ইনটু 8 এত মোল হাইড্রোজেন ছিল আমার ইনপুটে।
এই পুরাটাই হচ্ছে তোমার পানিতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? এই পুরাটাই হচ্ছে পানিতে কনভার্ট হয়ে যাবে। এখানে আমরা এখানে 2 ইনটু NH2, কারণ এপাশে হাইড্রোজেনের আর কেউ নাই। তাহলে হচ্ছে NH2 এর মান কত হবে? 4.5। এরপর হচ্ছে আমাদের কার্বন ব্যালেন্স করি যদি, চলো অ্যাটমিক কার্বন ব্যালেন্স। দেখো এখানে হচ্ছে 1.136 ইনটু 3, 1.136 ইনটু 3, এটা সমান এটা। এখানে একটা কথা, আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন বলছিল, সেটা হচ্ছে যে তোমার এখানে ইনলেটে যত পরিমাণ কার্বন থাকবে তার 90% যাবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড ফর্ম করতে। ঠিক আছে? এবং ইনলেটে যে পরিমাণ কার্বন থাকবে তার 10% যাবে কার্বন মনোঅক্সাইড ফর্ম। তাহলে কত আসতেছে এটা? 3.067, 0.340। ওকে। হুম। আচ্ছা, তাহলে এই হচ্ছে এটা। তাহলে আমরা এখানে এটার মানগুলো বসাই দিই। 3.067, 0.341। আচ্ছা, আমাদের শুধু অক্সিজেনটা বাকি। হ্যাঁ? তো আমাদের শুধু অক্সিজেনটা বাকি। তো অক্সিজেন কি পরিমাণে থাকবে সেটা বের করার জন্য আমরা সহজ একটা প্রসেস হচ্ছে অ্যাটমিক অক্সিজেন ব্যালেন্স করে দেওয়া, অথবা আরেকটা প্রসেস হচ্ছে আর প্রসেসের দরকার নাই। অ্যাটমিক অক্সিজেন ব্যালেন্স করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে? অ্যাটমিক অক্সিজেন ব্যালেন্স। আমার ইনপুটের মধ্যে আমার অক্সিজেন আছে শুধুমাত্র এয়ারের মধ্যে, তাহলে 40.58 এয়ার, এর সঙ্গে 0.21 মোল প্রতি মোল এয়ারের মধ্যে 0.21 মোল অক্সিজেন, এটার সঙ্গে 2 গুণ করে দিব যেহেতু আমরা অ্যাটমিক হিসাব করছি। তারপর এখানে আসবে হচ্ছে পানির সঙ্গে মোল, মানে একটা করে অক্সিজেন আছে, প্লাস হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইডের সঙ্গে 2টা অক্সিজেন আছে, প্লাস হচ্ছে কার্বন মনোক্সাইডের সঙ্গে একটা অক্সিজেন আছে, প্লাস হচ্ছে তোমার 2NO2। ঠিক আছে? তাহলে এখান থেকে আমার NO2 এর মানটা বের হয়ে যাবে। এটার মানটা হচ্ছে 3.0123 এত। ঠিক আছে? এটা আসতেছে 3.01। ওকে, তাহলে আমরা সাকসেসফুলি আউটপুটের সকল মূল নাম্বারগুলো বের করে ফেলতে পারলাম। ঠিক আছে? এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইনলেট আউটলেট এনথালপি টেবিল এবং প্রসেস পাথ। প্রসেস পাথটা আমরা এখানে আর আঁকছি না। প্রসেস পাথটা আশা করি সবাই বুঝতে পারবা এখন। এখন আমরা প্রসেস পাথ না এঁকে সরাসরি টেবিলে চলে যাব। তো তাহলে আমরা যদি এখন ইনলেট আউটলেট এনথালপি টেবিল তৈরি করি তাহলে এখানে কেমন দাঁড়াবে বিষয়টা দেখো। আচ্ছা। তো আমরা এখানে ইনলেট আউটলেট এনথালপি টেবিলের মধ্যে এন ইনপুট এবং এন আউটপুট গুলো কি কি সেটা আমরা বের করে ফেলেছি। কম্পোনেন্টের মধ্যে এটা হচ্ছে লিকুইড। আর এখানে ইনপুটের মধ্যে এ ছিল 25°C এবং এই দুইজন ছিল আবার 7°C। ঠিক আছে? আচ্ছা। আউটপুটের মধ্যে সবাই হচ্ছে 1500 কেলভিনে। ওকে? আচ্ছা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এদের জন্য আমার এ এবং বি এর যে ভ্যালু গুলো ছিল CP/R এর ভ্যালু সেটা হচ্ছে ইন আ আমাদের যে টেবিল আছে সেই টেবিল থেকে আমরা এখানে লিখে ফেলব। আচ্ছা। তো আমরা সবার জন্য হচ্ছে ইনলেট আউটলেট এনথালপি টেবিলের যেই হচ্ছে CP/R এর ভ্যালুগুলো, সেই R এর ভ্যালুগুলো হচ্ছে আমরা লিখে ফেলেছি। তো এখন হচ্ছে আমরা n ইনপুট এবং n আউটপুট এগুলো হচ্ছে হিসাব করব। ঠিক আছে? এখন এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে যেহেতু ও লিকুইড অবস্থায় আছে সেজন্য হচ্ছে আমি n ইনপুটে এবং প্লাস হচ্ছে ও অলরেডি 25°C আছে। ঠিক আছে? তো সেজন্য হচ্ছে আমার ইনপুটে কিন্তু এই C3H8 এর বিষয়টা আসবে না। হ্যাঁ? ইনপুটে যেহেতু সে স্ট্যান্ডার্ড টেম্পারেচারে আছে সেজন্য ইনপুটে C3H8 কিন্তু আসবে না। ওকে? আচ্ছা। তাহলে আমার শুধুমাত্র ইনপুটে আসবে কারা? এই যে অক্সিজেন এবং নাইট্রোজেনকে আমরা 7 ডিগ্রি থেকে 25 ডিগ্রিতে যে নিচ্ছি সেটা আমাদের এনথালপিটা আমাদের এখানে আসবে। আচ্ছা, তাহলে অক্সিজেন এবং নাইট্রোজেনের জন্য আমাদের এখানে আ NiHi ইন এটা আসলে কত আসবে? ইন্টিগ্রেশন T1 থেকে T2 7 + 273.15, আমি নিবো এদেরকে 25 এ। দেখো তাহলে আমার NiHi ইনপুট কত আসবে সেটা হচ্ছে 7 থেকে 25 এ নিতে এদেরকে যে পরিমাণ এনথালপি খরচ করতে হচ্ছে। তাহলে এখানে আমার A এর মানটা কত আসবে? A এর মানটা আসবে হচ্ছে 136.158 প্লাস B এর মানটা আসবে হচ্ছে 23.32 ইনটু 10 টু দি পাওয়ার -3 T ইনটু 0.74 ইনটু 10 টু দি পাওয়ার -3, কারণ আমি এটাকে কিলো জুলে আনতে চাই, না? আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশনটা কত আসে দেখি। 21.3854, 21.3854 এত কিলোজুল
এখানে এটাকে তো আর পার মোল বলা যাবে না। কারণ আমি এখানে অলরেডি সব মোলগুলা গুণ করে দিয়েছি। তো এটাকে বলা যাবে হচ্ছে কিলোজুল পার মিনিট। ঠিক আছে? কিলোজুল পার মিনিট। তাহলে হচ্ছে ৭ থেকে ২৫ এ নিয়েছি ১৩৬.158 এত। তাহলে NiHA ইনপুট চলে আসছে হচ্ছে এটা। এখন আমরা যদি NiHA আউটপুট বের করতে চাই তাহলে এখানে কি আসবে দেখো যে সামেশন NiHI 273.15 থেকে আমার ১৫০০ তে নিতে হবে, রাইট? তাহলে ১৫০০ কেলভিন। এখন তাহলে আচ্ছা এটার এর ভ্যালুটা আসছে 149.7675। তাহলে এটার মান আসছে ১৭৭০.৬৬৯। আচ্ছা, এখন আমাদের তাহলে NiHI ইনপুট, NiHI আউটপুট বের করা শেষ। এখন আমরা বের করব হচ্ছে আমাদের হিট অফ রিঅ্যাকশন যেটা সেটা। ঠিক আছে? তো আমাদের হিট অফ রিঅ্যাকশন যেটা সেটা তো আমাদের ২ টা রিঅ্যাকশন ছিল। তাহলে এটার জন্য আমাদের একটা হিট অফ রিঅ্যাকশন 1 আসবে এবং এটার জন্য আমাদের হিট অফ রিঅ্যাকশন 2 আসবে প্লাস এটার জন্য আমাদের একটা জাই 1 আসবে, এটার জন্য আমাদের একটা জাই 2 আসবে। ঠিক আছে? তো আমরা একে, একে হিসাব করি। আমাদের হিট অফ রিঅ্যাকশন 1 কত আসতেছে? আমাদের হচ্ছে হিট অফ 3 টাইমস হিট অফ ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড প্লাস 4 হিট অফ ফরমেশন পানি মাইনাস তোমার হচ্ছে হিট অফ ফরমেশন C3H8। তাহলে এটার মানটা কত আসছে আমরা একটু দেখি। -2043.119। আচ্ছা, তাহলে এটার সঙ্গে আমার ইয়াটা গুণ করতে হবে। তাহলে জাই 1 টা কত আসছে? দেখো এখানে জাই 1 জাই 2 কেমনে হিসাব করব? জাই 1 আমরা বলেছিলাম যে যেকোনো ধরনের যেকোনো রিঅ্যাকট্যান্ট বা যেকোনো প্রোডাক্ট নিলেই কিন্তু জাইয়ের মান সবসময় সেম। তাহলে এখানে আমার আম এখানে কার্বন ডাইঅক্সাইড এর মানটা যেহেতু আমার জানি এবং কার্বন ডাইঅক্সাইডের মানটা যেহেতু আমাদের নিয়ে সুবিধা হবে হিসাবে আমরা কার্বন ডাইঅক্সাইডের মান দিয়ে হিসাব করতেছি। তাহলে কার্বন ডাইঅক্সাইড ইনপুটে ছিল না, আউটপুটে কার্বন ডাইঅক্সাইড এসেছে কত? 3.067। কার্বন ডাইঅক্সাইডের স্টয়কিওমেট্রিক রেশিও হচ্ছে বিক্রিয়ার মধ্যে 3। আশা করি এটা সবাই খেয়াল আছে। আচ্ছা, তাহলে এটা আসতেছে সরি আমি সূত্রটা উল্টা লিখছি। এটা হবে আউটপুটে আর এইটা হবে হচ্ছে ইনপুট মাইনাস আচ্ছা তাহলে এখানে 3.067 ইন 3 আসবে হচ্ছে 1.0223 আর যাই 2 টা আসছিল হচ্ছে তোমার সিমিলারলি এখানে কার্বন মনোক্সাইডের মোল নাম্বার হিসাব করতে হবে। লাস্টে হচ্ছে 0.1137। হ্যাঁ? আচ্ছা আমরা ডাই 2 আগে হিসাব করে ফেলছি। ডেল্টা H ৮ নট 2 টা হিসাব করতে হবে। এটা আসবে সবকিছুই সেম থাকবে। জাস্ট হচ্ছে এখানে হিট অফ ফরমেশন অফ কার্বন মনোক্সাইডের জায়গায় এখানে আসবে কার্বন সরি কার্বন ডাইঅক্সাইডের জায়গায় আসবে হচ্ছে কার্বন মনোক্সাইড, তাই না? মাইনাস হচ্ছে ডেল্টা H F C3H8 -1194.167। তাহলে আমাদের এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে সামেশন অফ জাই ডেল্টা এইচ আর। তাহলে এটা বেসিক্যালি এটার মানে হচ্ছে জাই 1 ডেল্টা এইচ আর 1 প্লাস জাই 2 ডেল্টা এইচ। ঠিক আছে? তাহলে এটার মানটা কি আসতেছে দেখো -2224.457 এটা আসছে তোমার জাই এর মান। ঠিক আছে? এত কিলোজুল পার মিনিট। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ডেল্টা H হিট অফ রিঅ্যাকশন সামেশন এর মানটা। আচ্ছা, তাহলে আমার এখানে সবগুলা ধাপ অবশেষে কমপ্লিট হইছে। তাহলে আমরা এখানে সাকসেসফুলি NiHI আউটপুট প্লাস হচ্ছে সামেশন অফ জাই HR প্লাস হচ্ছে তোমার এখানে সরি প্লাস না এখানে হ্যাঁ প্লাসই হবে NiHI ইনপুট কেন? দেখো এখানে কেন প্লাস দিলাম? আগেরগুলাতে কেন মাইনাস দিছিলাম? এখানে দেখো আমরা যখন NiHI ইনপুট বের করছি, আমাদের অ্যাকচুয়াল প্রসেসটা কি ছিল? ৭ থেকে এদেরকে ২৫ এ নিবো। আমি কিন্তু ৭ থেকে ২৫ এই নিছি। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে তাহলে আগেরবার কেন আমি NiHI গুলা মাইনাসে নিতাম? দেখো যেমন আমরা এই উপরের যেই আগের পর্বে যেই হচ্ছে রিঅ্যাকশনটা সলভ করছিলাম, সেই রিঅ্যাকশনের মধ্যে কিন্তু NiHI কি নিছিলাম? আম দেখো এই যে NiHI কিন্তু মাইনাসে নিছিলাম। মাইনাসে কেন নিছি? NiHI এখানে মাইনাসে নেওয়ার কারণ হচ্ছে দেখো, তোমার NiHI মাইনাসে নেওয়ার কারণ হচ্ছে দেখো, আমাদের আল্টিমেটলি প্রসেসটা ছিল কি? প্রসেসটা ছিল হচ্ছে ওদেরকে ৫২৫ থেকে ২৫ এ নামায় নিয়ে আসবো। এটা ছিল আমাদের আল্টিমেট প্রসেস। কিন্তু আমরা কি করছি? এর ইন্টিগ্রেশনের বেলায় ২৫ থেকে এদেরকে ৫২৫ এ উঠাইছি।
ঠিক আছে? এর জন্য আমরা যেহেতু এর উল্টা কাজটা করছি, এজন্য NiHi যখন আমরা মেইন রিঅ্যাকশন এ হিসাব করছিলাম, সেই কারণে আমাদের এখানে কিন্তু মাইনাস দেওয়া লাগছে সামনে একটা। কারণ এখানে আমরা উল্টা কাজটা করছি। কিন্তু এইখানে আমাদের দেখো যে ৭ ডিগ্রি থেকে ৭ ডিগ্রি থেকে কিন্তু আমাদের ২৫ ডিগ্রিতে উঠানোর কথা এবং আমরা এই ইন্টিগ্রেশনে ঠিক এই কাজটাই করছি। ৭ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রিতে উঠাইছি। এজন্য কিন্তু এখানে আর মাইনাস হবে না। এখানে কিন্তু প্লাস হবে। রাইট? আচ্ছা। তাহলে আমরা এখানে যদি মানগুলো বসায় দিই তাহলে কি আসছে এখানে? এটার মানটা আসছে -432.4026 এত কিলোজুল পার মিনিট। এটাকে যদি আমি জাস্ট কিলোজুল পার সেকেন্ডে নিয়ে যাই, কি করতে হবে? আমাদের ৬০ মিনিটে ১ সেকেন্ড, তাহলে ৬০ দিয়ে ভাগ করে দিতে হবে। যে -7.21 কিলোওয়াট। ঠিক আছে? এখানে আসলে এই চিহ্নটা দেওয়ার অর্থ নেই। এটা আসলে ভুলে দিয়ে ফেলছি। এটা হচ্ছে 7.21 কিলোওয়াট। তো এই হচ্ছে তোমার দেখো এবং আরেকটা বিষয় খেয়াল করো যে রেট অফ হিট ট্রান্সফার কিন্তু এটার আগে একটা মাইনাস চিহ্ন আছে। মাইনাস চিহ্নের অর্থ কি? যে হিট আসলে সিস্টেম থেকে সিস্টেমের বাইরে যাচ্ছে। ঠিক আছে? অর্থাৎ সিস্টেম থেকে সারাউন্ডিংস এর দিকে যাচ্ছে। আগেরটা কি ছিল? প্লাস আসছিল। আগের পর। আচ্ছা। শেষ একটা শর্ট রিক্যাপ করে দিই। আমাদের অনেক বড় একটা অঙ্ক হইছে। তো শেষ একটা শর্ট রিক্যাপ করে দিই। আমাদের ১ম এ প্রশ্নটা দেখো, প্রশ্নটার মধ্যে ছিল হচ্ছে আমাদের এখানে একটা কম্বাশন চেম্বার ছিল। এই কম্বাশন চেম্বারের মধ্যে হচ্ছে এখানে মিথেন সরি প্রোপেন ঢুকছিল, লিকুইড প্রোপেন। সেই লিকুইড প্রোপেনটা ঢুকছিল এবং এখানে এয়ার ঢুকছিল। এয়ারের মোল-টোল কত সেগুলো আমরা কিছুই জানতাম না। এবং এখানে ১৫০০ আ কেলভিন তাপমাত্রায় হচ্ছে আমার এখানে এই আউটপুট গুলা বের হচ্ছিল। এই আউটপুট গুলা কিভাবে আসছে আমরা বুঝছি। সেটা হচ্ছে আমাদের এখানে এই যে আ বুঝে যাচ্ছিল যে এখানে আমাদের কার্বন মনোক্সাইড আছে এবং এক্সেস এয়ার দেওয়া ছিল এবং আমাদের ফুল রিঅ্যাকশন হয় নাই। এই কারণে হচ্ছে আমাদের এক্সেস এয়ারের কারণে আমার এখানে অক্সিজেন, নাইট্রোজেন গুলো থাকতো। আর কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং পানি যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি বিক্রিয়ার যে উৎপাদগুলো আছে সেগুলো। আচ্ছা, তো এখানে আমাদের কি চাইছিল? ১ম এ চাইছিল মাস ফ্লো রেট অফ এয়ার। মাস ফ্লো রেট অফ এয়ার বের করার জন্য আমরা কি করেছিলাম? আমরা ১ম এ অ্যাম একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে থিওরিটিক্যাল অক্সিজেন নামের একটা জিনিস বের করেছিলাম। থিওরিটিক্যাল অক্সিজেনের জন্য আমাদের ২ টা অ্যাসাম্পশন লাগছিল। তারপর আমরা এই অ্যাসাম্পশন গুলো ব্যবহার করে থিওরিটিক্যাল অক্সিজেন বের করেছি এবং সেখান থেকে আমরা থিওরিটিক্যাল এয়ার বের করেছিলাম। ঠিক আছে? বের করার পরে আমাদের কি লাভ হলো? দেখো, থিওরিটিক্যাল এয়ার বের করার পর আমরা এখানে পার্সেন্ট এক্সেস এর যে সূত্রটা ছিল, এই পার্সেন্ট এক্সেস এর সূত্রটা ব্যবহার করে আমরা হচ্ছে এয়ারের যেই অ্যাকচুয়াল যেটা আমাদের কম্বাশন চেম্বারের মধ্যে ঢুকছে সেই অ্যাকচুয়াল মানটা বের করেছি এবং সেখান থেকে খুব সহজেই এটাকে মলিকুলার ওয়েট দ্বারা গুণ করে আমরা এয়ারের যে মাস ফ্লো রেট, সেই মাস ফ্লো রেটটা বের করতে পেরেছি। তাহলে এটা হচ্ছে আমাদের A নাম্বারের কোয়েশ্চেনের অ্যান্সার ছিল এতটুকু। ঠিক আছে? তাহলে এটার জন্য আমাদের কি এক্সট্রা তথ্য লাগছে যে থিওরিটিক্যাল এয়ার কিভাবে বের করতে হয়, এটা কম্বাশন রিঅ্যাকশনের ক্ষেত্রে থিওরিটিক্যাল অক্সিজেনের অর্থ কি এবং পার্সেন্ট এক্সেস এর সূত্রটা কি সেটা। দ্বিতীয়তে আমাদের লাগছিল হচ্ছে আমাদের রেট অফ হিট ট্রান্সফার ফ্রম দ্য কম্বাশন চেম্বার নির্ণয় করা লাগছিল। ঠিক আছে? তাহলে এটা নির্ণয় করার জন্য আমাদের কি করা লাগছিল? ওই যে আগের মতো ম্যাটেরিয়াল ব্যালেন্স অন রিঅ্যাকটিভ সিস্টেম করা লাগছিল। এখন এই ম্যাটেরিয়াল ব্যালেন্স অন রিঅ্যাকটিভ সিস্টেমটা এখানে আমরা মলিকুলার স্পিসিস ব্যালেন্স করি নাই। কারণ এখানে আমাদের ২ টা রিঅ্যাকশন আছে। ২ টা রিঅ্যাকশনে আমরা সুবিধা করতে পারব না। এজন্য আমরা এটমিক ব্যালেন্স করছি। এটমিক ব্যালেন্সের প্রত্যেকটা ক্ষেত্রে এটমিক অক্সিজেন ব্যালেন্স করেছি, এটমিক কার্বন ব্যালেন্স করেছি, এটমিক নাইট্রোজেন ব্যালেন্স করেছি। এবং হচ্ছে আমরা এখানে অ্যাটমিক আম অ নাইট্রোজেন ব্যালেন্স করেছি এবং অ্যাডিশনাল ইনফরমেশনটা ব্যবহার করেছি। ব্যবহার করে হচ্ছে আমরা অ্যাটমিক হাইড্রোজেন ব্যালেন্স করেছি। ঠিক আছে? তো প্রত্যেকটা ব্যালেন্স করার মাধ্যমে আমাদের এখানে কি হলো? এইখানের যে প্রোডাক্টের মোল নাম্বারগুলা, সেই প্রোডাক্টের মোল নাম্বারগুলো আমরা বের করতে পেরেছি। তো এতটুকু পর্যন্ত আমাদের একটু সংযোজন ছিল যে ম্যাটেরিয়াল ব্যালেন্স অন রিঅ্যাকটিভ সিস্টেমের অংশ এগুলা। এরপরে বাকিটুকু যা আছে এটা হচ্ছে আমাদের ইউজুয়াল অংশ। সেটা হচ্ছে আমরা এখানে ইনলেট আউটলেট এনথালপি টেবিল তৈরি করেছি। ইনলেট আউটলেট এনথালপি টেবিলের মধ্যে এই মানগুলা বসাইছি এবং সেখান থেকে NiHi আউট এবং এখানে আরেকটা সংযোজন ছিল যে ২ টা রিঅ্যাকশন থাকলে আমরা কিভাবে হিট অফ রিঅ্যাকশন বের করব। সেক্ষেত্রে আমাদের এই কাজটা করতে হয় যে সামেশন অফ জাই টাইমস হচ্ছে হিট অফ রিঅ্যাকশন করতে হয়। ঠিক আছে? ২ টা রিঅ্যাকশনের ক্ষেত্রে। তো এভাবে আমরা সামেশন অফ জাই করার পর তারপরে আমরা ৩ টা যোগ করেছি। যোগ করে আমরা দিন শেষে কিউ এর পরিমাণটা বের করেছি। তো আজকে হিট অফ রিঅ্যাকশন এর অনেক কমপ্লেক্স একটা অঙ্ক সমাধান করলাম এবং এই জটিল অঙ্কটা সমাধান করার মাধ্যমে আশা করি যত ধরনের সংযোজন এখানে আসতে পারতো সবগুলো সংযোজন আমরা মোটামুটি কভার করে ফেলেছি। তো আজকে আমাদের এতটুকুই থাকবে। আশা করি এই অঙ্কটা সবার ভালো লেগেছে এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এটা একেকটা ভিডিও বানাতে আমার আসলে যে পরিশ্রম এবং যে সময় আমার খরচ করতে হয়, তো এটার সেই পরিমাণ রেসপন্স পেলে আমার হচ্ছে আমার হচ্ছে উৎসাহ পাই। প্রত্যেকটা ভিডিওর জন্য একেকটা রেসপন্সে আমার উৎসাহ অনেক বেড়ে যায়। সো
আশা করি ভিডিওগুলো ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং ভিডিওগুলোতে লাইক, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার উৎসাহটা আরো বেড়ে যাবে এই ধরনের ভিডিওগুলো বানানোর জন্য। এবং এই ভিডিওগুলো বানাতে যদি খুব একজন মানুষেরও যদি উপকার হয় তাতেই কিন্তু আমার সন্তুষ্টি। তো আমরা সামনে আরো নতুন কোনো টপিক নিয়ে আসতে পারি অথবা হিট অফ রিঅ্যাকশনেরই আরো ডেপথ কোনো টপিক নিয়ে আসতে পারি, নতুন কোনো সংযোজন নিয়ে আসতে পারি। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।